বানান পদ্ধতি প্রয়োজনীয়তা মানসিক মাধ্যমিকে বর্ণ বা হরফের সাহায্যে বানান মূলত শব্দ মধ্যস্থ বর্ণসমূহ বিশ্লেষণ বা ধারাবাহিক বর্ণনা হলেও বানানের ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ভাষার মৌলিক শব্দের গঠনিক যুক্তি ধরনের হবে কিংবা যৌগিক শব্দ গঠনের ক্ষেত্রে বানানের কোন পরিবর্তন আসবে কিনা তা জানতে একমাত্র উপায় হচ্ছে বানান। একই শব্দের একাধিক বানান বিভ্রান্তির সৃষ্টি করে। বাংলা ভাষা হাজার বছরের পুরনো। বাংলা ভাষার দীর্ঘকাল ধরে বানানের কোনো সুনির্ধারিত নিয়ম না থাকায় একই শব্দের একাধিক বানান চলে এসেছে। বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করে কলকাতা বিশ্ববিদ্যালয়। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাংলা বানানের নিয়ম এর প্রথম সংস্করণ এবং 1937 সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1988 সালে বাংলা বানানের একটি নীতিমালা প্রণয়ন করে। পরবর্তীকালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে। এ নিয়ম প্রকাশিত হয় 1992 সালের জানুয়ারি মাসে। ভাষার সামগ্রিক শৃঙ্খলা রক্ষা করার জন্য বানানের নিয়ম জানা প্রয়োজন। বাংলা ভাষার শব্দভাণ্ডার বহুদিন ধরে নানা প্রজাত শব্দের সমাবেশে গড়ে উঠেছে। সঙ্গত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহ তৎসমূহ অর্ধতৎসমূহ তথ্য দেশি ও বিদেশি এই প্রধান 5টি ভাগে বিভক্ত। 5 ধরনের শব্দের মধ্যে তৎসমূহ অর্ধতৎসমূহ বা তথ্য শব্দ সংস্কৃতি উৎসজাত, দেশি শব্দগুলো প্রাক আর্য, দ্রাবিড়, অষ্টিক প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে এসেছে। বিদেশি বা বৈভাষিক শব্দসমূহ আরবি, ফরাসি, পর্তুগিজ, তুর্কি, ইংরেজি, ফরাসি, ওলন্দাজ প্রভৃতি ভাষা থেকে এসেছে। নত্যবিধান ও শব্দবিধান আলোচনার ক্ষেত্রে তৎসম শব্দ সম্পর্কে উল্লেখ করা প্রয়োজন। সংস্কৃত থেকে সরাসরি এসেছে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোই তৎসম শব্দ। তৎ বলতে বোঝায় সংস্কৃত, অর্থাৎ যা সংস্কৃতের মতো তাই তৎসম। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলোর মধ্যে যেসব শব্দ তৎসম কেবল সেগুলোর বানানে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ও মূর্ধন্য স প্রয়োগের বিশেষ নিয়ম রয়েছে। লক্ষণীয় যে দন্তন্য এবং মূর্ধন্য এর মধ্যে ধ্বনিগত বা উচ্চারণগত কোনো পার্থক্য নেই। তদ্রূপ দন্তস্ব এবং মূর্ধন্যস্ব এর মধ্যেও ধ্বনিগত বা উচ্চারণগত কোনো পার্থক্য নেই। কিন্তু বানানের ক্ষেত্রে এসব সুনির্দিষ্ট প্রকৃতি বা ব্যবহার রয়েছে। বানানের ক্ষেত্রে কীভাবে দন্তন্য মূর্ধন্য হয়ে যায় এবং কীভাবে দন্তস্ব মূর্ধন্যস্ব হয়ে যায় তা জানা প্রয়োজন। নত্যবিধান যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্তন্বয়ের পরিবর্তে মূর্ধন্য ব্যবহৃত হয় তাকে নত্যবিধান বলে, অথবা তৎসম শব্দের বানানে মূর্ধন্যয়ের সঠিক ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। যেমন ঋণ, তৃণ, হরণ, করণ, চরণ, ভাষণ, ভূষণ, শোষণ, লক্ষণ ইত্যাদি। নত্যবিধানের নিয়মাবলী। নত্যবিধানের নিয়মাবলী
তৎসম শব্দে রি, র, মূর্ধন্য ষ এই তিনটি বর্ণের পরে এবং রিকার, র ফলা, রে, যুক্তাক্ষর এরপরে মূর্ধন্য ব্যবহৃত হয়। তাহলে মূর্ধন্য কোথায় ব্যবহৃত হয়? তৎসম শব্দের রি, র, মূর্ধন্য ষ এই তিনটি বর্ণের পরে এবং রিকার, র ফলা, রে, যুক্তাক্ষর এরপরে মূর্ধন্য ব্যবহৃত হয়। রি বা রিকার এরপর মূর্ধন্য, যেমন ঋণ, ঘৃণা, তৃণ, মসৃণ। র এর পর মূর্ধন্য হয়। বরণ, কিরণ, উচ্চারণ, চরণ, বিতরণ, হরণ, জাগরণ, ব্যাকরণ, নিবারণ। র ফলা এরপর মূর্ধন্য হয়, যেমন আমন্ত্রণ, মুদ্রণ, মিশ্রণ, চিত্রণ, শ্রেণী। রেফ এরপর মূর্ধন্য হয়। রেফের পর কি হয়? রেফের পর মূর্ধন্য হয়, যেমন অর্ণ, কর্ণ, পূর্ণ, দীর্ণ, বর্ণ, ঝর্ণা, স্বর্ণ, বর্ণনা, শীর্ণ। মূর্ধন্য ষ এর পর মূর্ধন্য হয়। মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য। অন্বেষণ, দূষণ, বর্ষণ, ভাষণ, দ্বেষণ, আকর্ষণ, ধর্ষণ, বিশ্লেষণ, দূষণ, শোষণ। যুক্তাক্ষর ক যোগ মূর্ধন্য ষ এরপর মূর্ধন্য হয়। যুক্তাক্ষরের পরে মূর্ধন্য হয়, যেমন ক্ষণ, শিক্ষণ, রক্ষণ, প্রশিক্ষণ, লক্ষণ। প্রশিক্ষণ, লক্ষণ। দ্রষ্টব্য মূর্ধন্য ষ এর পরে যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করলে তা শয় ন এর রূপ নেয়। মূর্ধন্য শয় ন এর রূপ নেয়। মূর্ধন্য শয় ন এর বিশিষ্ট রূপ আছে মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য। উষ্ণ, বৈষ্ণু, কৃষ্ণা, কৃষ্ণ, বর্ধিষ্ণু। একই শব্দের মধ্যে রি, রিকার, রেফ, র ফলা অথবা মূর্ধন্য ষ এর পরে যে কোনোটির পরে যদি স্বরবর্ণ ক বর্গ, ক, খ, গ, ঘ, উম, ক বর্গ, ক, খ, গ, ঘ, ম এবং অন্তস্থ জ, অন্তস্থ হ কিংবা অনুস্বর এসব বর্ণের এক বা একাধিক বর্ণ থাকে, তবে তা পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। যেমন অর্পণ, কৃপণ, দর্পণ, হরিণ, বৃহণ, শ্রবণ। যুক্ত ব্যঞ্জনী ট বর্গের বর্ণগুলোর ট, ঠ, ড, ঢ। তাহলে ট বর্গের বর্ণগুলো কি কিসের হয়? ট, ঠ, ড, ঢ। এর পূর্বে
দন্তন্য এর পরিবর্তে মূর্ধন্য হয়ে যায়। যেমন কণ্ঠ, ঘণ্টা, কণ্ঠ, গুণ্ঠন, পণ্ডিত। প্র, পরা, পূর্ব, অপর এগুলোর পর অন্য শব্দ বসলে অন্য শব্দের দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। আবার শোনো, প্র, পরা, পূর্ব, অপর এগুলোর পর অন্য শব্দ বসলে অন্য শব্দের দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। যেমন প্রান্ত, প্রযোগ অন্ন, প্রান্ন, পরান্ন, পরযোগ অন্ন, পরান্ন, পূর্বান্ন, পূর্বযোগ অন্ন, পূর্বান্ন, অপরাহ্ন, অপরযোগ অন্ন, অপরাহ্ন। কতগুলো তৎসম শব্দ স্বভাবতই মূর্ধন্য হয়ে যায়। কতগুলো তৎসম শব্দ স্বভাবতই মূর্ধন্য হয়ে যায়। যেমন অনু, কোণ, বন্য, তৃণ, পণ্য, বিপণী, লবণ, আপন, গণ, গণিত, নগণ্য, পূর্ণ, বীণা, লাবণ্য, কঙ্কন, গণক, গুণ, কিঙ্কণ, ফণি, বেণু, শোণিত ইত্যাদি শব্দগুলো স্বভাবতই মূর্ধন্য হয়। নত্যবিধানের বানানের দন্তন্য যুক্ত ব্যঞ্জনে ত বর্গের ত, থ, দ, ধ দন্তন্য এর পূর্বে দন্তন্য হয়। তাহলে দন্তন্য কোথায় হয়? যুক্ত ব্যঞ্জনে ত বর্গের ত, থ, দ, ধ দন্তন্য এর পূর্বে দন্তন্য হয়। যেমন অন্ত, দুরন্ত, শান্ত, গ্রন্থি, প্রান্ত, বন্ধু ইত্যাদি। রি, র মূর্ধন্যস্বয়ের পর স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, অন্তস্থ জ, অন্তস্থ হ কিংবা অনুস্বার ব্যতীত অন্য বর্ণ থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। যেমন পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয় না। যেমন অর্জন, বর্জন, দর্শন, বিসর্জন, গিন্নি, সোনা। বিদেশি শব্দের বানানে দন্তন্য হয়। যেমন আয়রন, ক্লোরিন, গ্রিন, ড্রেন, স্টান, কেরানি, জার্মান, ফার্নিচার, সেকেন্ড। ক্রিয়াপদের বানানে দন্তন্য হয়। যেমন করেন, করানো, ধরুন, ধরেন, পারেন। সমাসবদ্ধ শব্দের পূর্বে রি, র মূর্ধন্য থাকলেও সমাসবদ্ধ শব্দের পূর্বপদে রি, র মূর্ধন্য থাকলেও পরপদের দন্তন্য মূর্ধন্য না হয়ে অপরিবর্তিত থাকে। যেমন অগ্রনায়ক, ত্রিনয়ন, দুর্নাম, মৃগ নাভি, সর্বনাম, হরিণ। প্রিয় শিক্ষার্থী, আমরা নত্যবিধান সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা সত্যবিধান সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।